হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ফিজিক্সের খুবই বেসিক একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে নিউটনের গতির যেই তিনটা সূত্র ছিল তার মধ্যে প্রথম যে সূত্রটা সেটা এক কথায় বললে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। এই সূত্রটা কেন জানি আমার কাছে মনে হয় আমার টিচিং প্রফেশনে যত স্টুডেন্টসদের সাথে আমি মিট করেছি তাদের মধ্যে নিউটনস ফার্স্ট ল নিয়ে কেন জানি একটা ইগনোরেন্স ভাব থাকে যে এটাকে সে পাত্তাই দিচ্ছে না। ভাবতেছে ফার্স্ট ল এমন একটা কি একটা লাইন মুখস্থ করলে এটাই নিউটনস ফার্স্ট ল, দ্যাটস ইট। তো আমার কাছে মনে হলো নিউটনের ফার্স্ট ল কেন জানি স্টুডেন্টদের মধ্যে আহ, কিছু কিছু ক্ষেত্রে কিছু টিচাররাও এড়িয়ে যায়, খুব একটা পাত্তা দেয় না যে এটা দিয়ে তো আসলে ম্যাথ করা যায় না বা ম্যাথ করা লাগে না, তাই এটা যেন একদমই ইম্পর্টেন্ট কিছু না। তো আমার কাছে মনে হলো যে না, বিষয়টা ছোট হলেও একটা লাইন হলো এখানে বেশ কিছু জিনিস, বেশ কিছু সিগনিফিকেন্স আসলে বোঝার মতো আছে। তো আমি আজকের টিউটোরিয়ালে একটু চেষ্টা করব নিউটনের ফার্স্ট লটা একটু ডেপথে গিয়ে বোঝানোর জন্য, বা একটু দেখবো আর কি আসলে কি কি আছে। খুব আহামরি কিছু না, আমরা জাস্ট একটু ট্রাই করব যে আসলে ওই যে একটা লাইনে পুরো সূত্রটাকে যে স্টেটমেন্ট হিসেবে দেয়া আছে এটার ওয়ার্ড বাই ওয়ার্ড সিগনিফিকেন্সটা আসলে কি। এরপর আমরা একটু বুঝি যে আসলে আসলে কি এটাকে ইগনোর করা যাবে নাকি এখানেও বোঝার অনেক কিছু আছে। দ্যাট মিনস আমরা চাচ্ছি যে সামহাও এটাকে একটু ফিল করা যায় কিনা। সো আজকে আমাদের যে টিউটোরিয়াল এটার মেইন টপিকটাই হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন নিয়ে। এটা নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো আসলে নিউটনের ফার্স্ট ল এটা এখানে আসলে কি বলা হয়েছিল আমি যদি স্টেটমেন্টটা একটু বলি। তো এখানে নিউটন বলতেছে যে একটা অবজেক্টের উপরে আসলে এক্সটার্নাল কোনো ফোর্স যদি না থাকে, মানে বাহ্যিক কোনো বল যদি ওর উপর প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু সবসময় স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে বা সমবেগে সরল পথে চলতেই থাকবে। আচ্ছা, আমি একটু চেষ্টা করি যে আসলে স্টেটমেন্টটা কি লেখা যায় কিনা। অনেকে বোর ফিল করতে পারে যে আর স্টেটমেন্ট লেখার কি আছে, মুখ দিয়ে বললেই তো হলো। এটার এমন কি, ওই যে এটার এমন কি, এই যে ইগনোরেন্সটা, এই ফার্স্ট ল এর প্রতি কেন যে ইগনোরেন্সটা, এটাকে একটু দেখি ব্রেক করা যায় কিনা, যে আসলে এখানে বোঝার কি কিছুই নাই বা এটা কি শুধুমাত্র একটা লাইনই নাকি। সো একটু দেখি যে আসলে স্টেটমেন্টটা কি ছিল। যে আমি বাংলাতেই লিখি, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু কি করবে, সমবেগ বলতে পারি বা সুষম দ্রুতিতে বলতে পারি, হোয়াট এভার। সমবেগ বলাটাই ভালো। সমবেগে সরল পথে বা সোজা পথে চলতে থাকবে। আচ্ছা, আমি না হয়তো একেবারে বুকিশ ল্যাঙ্গুয়েজে লিখতে পারিনি, তবে ট্রাই করেছি আসলে এটাকে কি বুকিশ নলেজ মানে ল্যাঙ্গুয়েজে লেখা গেছে কিনা। তো আই হোপ কাছাকাছি হলেও গেছে। এখন এখানে যে বিষয়টা আসলে আমি একটু স্টেটমেন্টের দিকে যদি ফোকাস করি, এখানে এই যে বাহ্যিক কথাটা বলা আছে এটার একটা বিশেষ সিগনিফিকেন্স আছে। এখানে সরল পথে একটা কথা বলা আছে, এটার একটা বিশেষ সিগনিফিকেন্স আছে। কেন সরল পথেই গতিশীল থাকবে, কেন বাঁকা পথে বা টার্ন কেন করবে না, কেন ঘুরবে না, এই কোশ্চেন গুলোও কিন্তু আসে। সো এই ছোট ছোট দুই তিনটা ওয়ার্ড এই স্টেটমেন্টের মধ্যে আছে যেগুলোর সাথে আসলে একটা মানে ভালো কিছু সিগনিফিকেন্স আসলে জড়িত। আমি আমি চেষ্টা করব যে আসলে দেখি ক্লিয়ার করা যায় কিনা। সো এখানে তার মানে যেহেতু নিউটন বলতেছে স্থির বস্তু স্থির থাকবে, আচ্ছা স্থির বস্তুর স্থির থাকা এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। সো একটা স্থির বস্তুর ওর কথা যদি আমি বলি,
এই স্থির বস্তু যেহেতু সে স্থির, তার মানে ওর বেগ বলতে কিছুই নাই। তাহলে স্থির বস্তুর জন্য ওর বেগ 0 মিটার পার সেকেন্ড। যেহেতু আমি বাহ্যিক বল দেইনি, সেহেতু সে স্থির থাকবে, তার মানে ওর বেগ সবসময় 0ই থাকবে। তার মানে বেগের পরিবর্তনটা কিন্তু সেটাও কিন্তু 0। বেগের পরিবর্তন এটাও 0। ওকে, ভালো কথা। এবার আসি একটা গতিশীল বস্তুর জন্য। গতিশীল বস্তুর বেগটা কিন্তু 0 না, তার কিছু একটা বেগ থাকবে। যেহেতু সে গতিশীল, বেগটা 0 হবে না, এটা আমরা জানি। তো ওর বেগটা 0 না, কিছু একটা থাকবে, বা আমরা বলতে পারি যে আসলে বেগটা 0 থেকে বড় কিছু একটা আছে, আমি ডেফিনিট করে বলতেছি না। যেহেতু গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, দ্যাট মিনস ওর ক্ষেত্রেও কিন্তু বেগের পরিবর্তনটা 0। ইন বোথ কেস আমরা এই জিনিসটা কমন পাইছি, বেগের পরিবর্তনটা 0। আচ্ছা, ভালো কথা, বেগের পরিবর্তন 0, তো কি সমস্যা? তাহলে কোন কেসে বেগের পরিবর্তনটা 0? বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে বস্তুর বেগের পরিবর্তন 0। এই যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, এই দুইটা কথা দিয়ে আমরা যদি একটা কথায় বলতে চাই, তার মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে একটা বস্তুর বেগের পরিবর্তনটাই 0 হবে। এক কথা এটা বলা যায়। তো এরপরে কি হচ্ছে? বেগের পরিবর্তন 0 হলে আসলে কি সমস্যা, বা সমস্যা না, আসলে হচ্ছেটা কি? এবার আসি, আমাদের গতিবিদ্যার একটা টপিক ছিল, আমাদের খুবই পরিচিত একটা রাশি, ভেক্টর রাশি ত্বরণ। ত্বরণকে যদি খুবই খুবই বেসিক যে আইডিয়া ছিল ত্বরণের, সেটা যদি বলি, ত্বরণ কিন্তু আসলে ছিল এক কথায় বেগের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। আচ্ছা, তার মানে বেগ যখন পরিবর্তন হয়, প্রতি একক সময়ে বা পার ইউনিট টাইমে কতটুকু পরিবর্তন হচ্ছে বেগের, সেটাই হচ্ছে ত্বরণ। এখন নিউটনের প্রথম সূত্রে বলা হলো যে বাহ্যিক বল প্রয়োগ না হলে বেগের পরিবর্তন হবে না। তাহলে বেগের যদি পরিবর্তন নাই হয়, তাহলে বেগের পরিবর্তনের হার কি বের করা সম্ভব? আই হোপ না, সম্ভব না। বেগের পরিবর্তনটাই যদি 0 হয়ে যায়, তাহলে পরিবর্তনের হারটাও তো 0ই হবে, রাইট? দ্যাট মিনস ত্বরণটাও কিন্তু 0ই হবে। তার মানে নিউটনের ফার্স্ট লকে যদি একটু ম্যাথমেটিক্যাল কিছু কোয়ান্টিটি বা এক্সপ্রেশন দিয়ে আমি দেখাতে চাই, তাহলে আমি বলতে পারি ইন এ অবজেক্ট, একটা বস্তুর জন্য, ইফ এক্সটার্নাল 0, বাহ্যিক বলটাকে আমি FEXT দিয়ে ডিনোট করলাম, হোয়াট এভার, এটা আমরা যার যার মতো করতে পারি, আমি আমার মতো করলাম। এটা যদি হয়, দেন ওই অবজেক্টের এক্সেলারেশন বা ত্বরণটাও 0 হবে। সো এইটা হচ্ছে আমাদের নিউটনের ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল ভিউ বলা যেতে পারে। এখন আমি যদি বলি এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল, এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝানো হইলো, এটা একটু বোঝার বিষয় আছে। বাহ্যিক বল বলতে আসলে কি বোঝানো হয়েছে, তো এটার জন্য আমি একটা ছোট এক্সাম্পল নেই। সাপোজ আমাদের কাছে একটা 10 কেজির অবজেক্ট আছে, 10 কেজি হোক যাই হোক, আমি জাস্ট এক্সাম্পলের জন্য ধরে নিলাম। সো এই অবজেক্টটা আমাদের কাছে আছে। তো এখন কি করলো, একজন এইদিকে সাপোজ 10 নিউটন বল দিয়ে টানতেছে। আই হোপ আমরা জানি যে আসলে ফোর্সের একক নিউটন। ফোর্স কি, বল কি, কি ধরনের রাশি, এগুলো আসলে আলোচনা করার উদ্দেশ্য না এই টিউটোরিয়ালে। আমরা শুধু ফার্স্ট ল নিয়ে ডিসকাস করব। সো ফার্স্ট ল এর সাথে রিলেটেড কোয়ান্টিটি গুলো আমরা আগে থেকে কিছুটা জানি বা আমাদের এটা সম্পর্কে আইডিয়া আছে। আই হোপ এটা আমি নিশ্চিত হতে পারি। সো এদিক থেকে 10 নিউটন ফোর্সে একজন টানতেছে সাপোজ, আর এদিক থেকে আরেকজন 10 নিউটন ফোর্সেই টানতেছে। এখন এই বস্তুটা কি স্থির থাকবে কিনা, নাকি গতিশীল হবে কোনো একদিকে, এটা ফিজিক্স যে পারে না সেও টানাটানির বিষয়টা খুব ভালো বুঝবে এই ক্ষেত্রে। এদিক থেকে একজন যত জোরে টানতেছে,
পিছন থেকে একজন ঠিক একই জোরে টানতেছে, ফিজিক্স না পড়েও এটা মানে বিষয়টা ভিজুয়ালাইজ করা যায়। তো দুইজন যদি একই শক্তি দিয়ে একই জোরে টান দেয় তাহলে তো বস্তু কোনো দিকেই যাবে না, রাইট? সো বুঝাই যাচ্ছে বস্তুটা স্থির থাকবে। স্থির থাকলে বেগ জিরো, আর বেগ তো নাই, বেগের পরিবর্তন কিভাবে থাকবে? এবং আমরা দেখতেছি সে স্থির থাকতেছে, তাহলে বেগের পরিবর্তন যদি জিরো হয় ত্বরণও জিরো। এখন প্রশ্ন হচ্ছে ত্বরণ জিরো ওর জন্য এটা বুঝতে পারলাম, ইটস ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু নিউটন যে বললো বাহ্যিক বল না থাকলে ত্বরণ জিরো হবে, কিন্তু এখানে তো দুইটা বাহ্যিক বল, একটা না, একটাও না, এদিকেও একটা বাহ্যিক বল আছে, এদিকেও একটা বল, একই সাথে এই অবজেক্টের উপর দুইটা বলের কাজ করতেছে, তাহলে ত্বরণ কিভাবে জিরো হলো? তার মানে কি নিউটনের সূত্রটা ভুল? বাহ্যিক বল আছে তাও ত্বরণ জিরো? অ্যাকচুয়ালি সেটা না। নিউটন তার সূত্রে বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স বলতে আসলে কি বুঝাইছে? নিউটন তার সূত্রে বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স বলতে আসলে এক কথায় যদি আমি আমার মতো করে বলি, এটাকে লব্ধি বল হিসেবে বুঝাইছে। ওকে, আমি বলতে পারি এটাকে আমরা লব্ধি বল হিসেবে ধরব। তাহলে এই যে আমাদের বস্তুটা আছে 10 কেজি, ওর উপর এদিকে 10 নিউটন বলে টানা হচ্ছে বা প্রযুক্ত হচ্ছে, এদিকেও 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। তাহলে যেহেতু একই সরল রেখা বরাবর দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে, আমরা জানি তাদের লব্ধি জিরো হবে, কারণ মান সমান ছিল। ফিজিক্সের বাইরে থেকেও আমরা বুঝতেছি একই বল দিয়ে দুই দিক থেকে টানতেছে, কোনো দিকেই যাবে না, তার মানে দুইজনের ইফেক্টই নিউট্রাল বা মিনিমাইজ হয়ে গেছে। তার মানে এই কেসটার জন্যও আসলে এফ ইএক্সটি জিরো, এজন্যই কিন্তু ত্বরণ জিরো ছিল। তার মানে নিউটনের সূত্রটা এখানে ভুল হয় নাই বা অ্যাপ্লাই করা যাচ্ছে না এরকম না। আমি একটু বলি, সেটা হচ্ছে আরেকবার ক্লিয়ার করে বলে দিই, নিউটন তার সূত্রে বাহ্যিক বল বলতে আসলে অবজেক্টের উপরে লব্ধি বলকে বুঝাইছে। একটা অবজেক্টের উপর একই সাথে অনেকগুলো বল কাজ করতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে বস্তুটার উপর লব্ধি বল কি জিরো নাকি জিরো না। যদি জিরো হয় তাহলে ত্বরণ জিরো অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল, আর লব্ধি বল যদি জিরো না হয় তাহলে ত্বরণ শূন্য হবে না, কিছু একটা থাকবে। দেন উই হ্যাভ টু গো টু দ্য সেকেন্ড ল অফ নিউটন। সো সেকেন্ড ল নিয়ে ডিসকাস করাটা এখন আমার উদ্দেশ্য না। তো আই হোপ আমরা কিছুটা বুঝতে পারছি যে আসলে নিউটনের ফার্স্ট ল আসলে কি বোঝাচ্ছে। এখন এখানেই শেষ না, এখানেই শেষ না। আমি শুরুতে যখন বলেছিলাম যে সরল পথ কথাটা কেন বলা হয়ে থাকে, অনেকে এই ছোট ছোট ওয়ার্ডগুলোকে ইগনোর করে যায়, সূত্রটাকেই তো অনেকে ইগনোর করে যায় শুরুতে বলেছে। তো এটার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, দু একটা ওয়ার্ড, এগুলোকে অনেকে খেয়াল করে না বা পাত্তাই দেয় না যে এটার রিজন কি, এটার পিছনে আসলে কারণটা কি, সরল পথ কেন হতে হবে, টার্ন করতে গেলে কি সমস্যা। আচ্ছা, এটা আমি আসতেছি। তার আগে আরেকটা বিষয় একটু বলি। নিউটনের ফার্স্ট ল থেকে আমরা একটা অবজেক্টের খুব চমৎকার একটা ধর্ম বা প্রপার্টি সম্পর্কে জানতে পারি। তো এই প্রপার্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনার্শিয়া বা জড়তা। ইনার্শিয়া বা জড়তা। তো এমন না যে আসলে জড়তা শব্দটা আমরা এই প্রথম ফিজিক্সে এসেই জানতে পারলাম, নিউটনের সূত্র না থাকলে হয়তো ওয়ার্ডটা কোনোদিনই জানতে পারতাম না। বিষয়টা এরকম না। অ্যাকচুয়ালি জড়তা বলতে আমরা নর্মালি কি বুঝি, আউট অফ ফিজিক্স আমরা যদি চিন্তা করি, আমরা বলি না যে ওর তো অনেক জড়তা কাজ করতেছে, আমরা নর্মালি লেজিনেসকে ইন্ডিকেট করে থাকি, রাইট? ফিজিক্সের ভাষায় যদি জড়তাকে ডিফাইন করতে যাই তাহলে এটা অনেকটা কাছাকাছি লেজিনেসের কথা বলা যায়। সাপোজ লেজিনেস বলতে আমরা কি বুঝি, আমরা কিছু একটা করতে চাচ্ছি বা করতে পারতেছি না, আমাদের ইচ্ছা আছে বাট আমাদের কেমন আলসেমি লাগতেছে। তার মানে কি আমরা আমাদের স্টেটটাকে চেঞ্জ করতে চাচ্ছি না, আমরা একভাবে আসি, কমফোর্ট ফিল করতেছি, এই কমফোর্ট জোন থেকে বের হতে চাচ্ছি না। ফিজিক্সের ক্ষেত্রে একটা অবজেক্টের জড়তা বা ইনার্শিয়া বলতে এরকম কিছু একটাই বোঝায়, তবে এখানে স্টেটের ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। তো স্টেটের ডেফিনেশনটা দুই রকম হয়, একটা হচ্ছে স্ট্যাটিভিটি বা স্থিতি, এক কথায় বস্তুর স্থির থাকতে চাওয়া যে ধর্মটা, আরেকটা হচ্ছে মোশন বা বস্তুর গতি। তাহলে এখানে আমরা স্টেট বলতে দুইটা জিনিসকে বুঝতেছি, হয়তো স্থিতি অথবা গতি। তো জড়তা বলতে আসলে ওই একই জিনিসকেই বোঝায়। আমরা ফিজিক্সের বাহিরের কথা থেকে যদি চিন্তা করি যে আসলে জড়তা কি একটা ব্যক্তি বা কেউ তার
কমফোর্ট জোন বা স্টেট থেকে বের হতে চাচ্ছে না। ঠিক তেমনি একটা অবজেক্ট কি করতে চায়, তার অবস্থার পরিবর্তন করতে চায় না স্বাভাবিকভাবে, যদি না তাকে ফোর্স করা হয়। তাহলে স্থির বস্তু বা যে বস্তুটা স্থির আছে বা স্থিতিতে আছে, স্থির থাকতে চায়। আবার গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। রাইট? এই যে থাকতে চাওয়া, এই যে টেন্ডেন্সিটা, স্থির থাকতে চাওয়া, গতিশীল থাকতে চাওয়া, তার মানে যে স্থির সে তার স্টেটটাকে চেঞ্জ করতে চাচ্ছে না, যে গতিশীল সেও তার স্টেটটাকে চেঞ্জ করতে চাচ্ছে না। তাহলে এই স্টেটটা যে চেঞ্জ করতে চাচ্ছে না, এই না চাওয়ার টেন্ডেন্সিটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি ইনার্শিয়া বা জড়তা। এখন আমার কথা হচ্ছে, তার মানে কি ওদের স্টেট কখনোই চেঞ্জ হবে না? স্থির বস্তু কি তার মানে কখনো গতিশীল হয় না? হয়তো। রিকোয়ারমেন্ট কি? নিউটনের ফার্স্ট ল কি বলতেছিল? এক্সটার্নাল ফোর্স থাকলে এটা সম্ভব, না থাকলে স্থির বস্তু স্থিরই থাকবে। তার মানে একটা অবজেক্ট সচরাচর নিজে থেকে কখনো তার স্টেটটাকে চেঞ্জ করে না। এই যে না করতে চাওয়া, এটাই হচ্ছে ইনার্শিয়া। তার মানে এক্সটার্নাল ফোর্স যদি থাকে, দেন অবজেক্টের স্টেট চেঞ্জ হতে পারে। স্থির বস্তুটা গতিশীল হতে পারে, অথবা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হতে পারে, বা এটা স্থিরও হয়ে যেতে পারে, বা আরো বেশি স্পিড নিয়ে চলতে পারে। তার মানে স্টেট চেঞ্জ হওয়াটাকে আমরা এক কথায় বলতেছি বেগের পরিবর্তন। এই ক্ষেত্রে স্টেট চেঞ্জ হওয়ার বিষয়টাকে বোঝানো হচ্ছে বেগের পরিবর্তন হওয়া, এক কথায়। আচ্ছা, মানে এটা আমি আমার মতো করে বললাম। আসলে ইনার্শিয়া হচ্ছে একটা অবজেক্টের বেগের পরিবর্তন করতে না চাওয়ার যে ধর্মটা, এটাই। নিজে থেকে সে কখনো তার বেগটাকে চেঞ্জ করতে চায় না। যে জিরোতে আছে, মানে স্থির আছে, সে জিরো বেগেই থাকতে চায়। আর যে গতিশীল আছে, তার বেগটাকে সে সবসময় সে কনস্ট্যান্ট বেগেই রাখতে চায়, আনলেস আমি এটার উপর কোনো ফোর্স না দিই। এভাবে নিউটনের ফার্স্ট ল থেকে আমরা ইনার্শিয়া প্রপার্টিটাকে হাইলাইট করতে পারি। রাইট? সো ওকে, ফাইন। এখন ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে আসলে ইনার্শিয়া কি। এবার আসি আমাদের ওই সরল পথে কথাটা কেন বলা হলো। রাইট? সো যদি টার্ন করি তখন আসলে কি হয়? টার্ন করলে না এক্সটার্নাল ফোর্সটা চলে আসে একটা। কেমন? লাইক আমি যখন টার্ন করি তখন ঘোরার জন্য কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের প্রয়োজন পড়ে, যেটাকে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বলে থাকি। তাহলে এই যে কেন্দ্রমুখী বল, বা ঘুরতে গেলে সাপোজ একটা গাড়ির যখন ঘুরে, তার চাকার সাথে ওই ফ্রিকশনের কিছু বিষয় আছে রাস্তা এবং জায়গার কন্ট্যাক্ট সারফেসে। এট এ টাইম ঘোরার জন্য অবশ্যই সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল থাকতে হয়। এটা না থাকলে ঘোরা সম্ভব না। সো কেন্দ্রমুখী বল কি বা সেন্ট্রিপেটাল ফোর্স কি, এটার জন্য আমাদের একটা আলাদা টিউটোরিয়াল লাগবে। সেটার এ টু জেড কি কি আছে, কি বুঝায় না বুঝায়, সেখানে ক্লিয়ার হয়ে যাবে। সো আই হোপ আমরা নেক্সট কোন একটা টিউটোরিয়ালে কেন্দ্রমুখী বল নিয়ে ডিসকাস করব। তাহলে ঘোরার সময় কিন্তু কেন সে কনস্ট্যান্ট স্পিডে থাকতে পারবে না, তার কারণ হচ্ছে ঘুরতে গেলে বা টার্ন করতে গেলে একটা এক্সটার্নাল ফোর্স চলে আসে। তখন কিন্তু বেসিক্যালি এই সে আর সমবেগে থাকতে পারবে না, কারণ এক্সটার্নাল ফোর্স চলে আসতেছে, একটা সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে। তখন তো এই সূত্রটা ওয়াইজ সে আর সমবেগে থাকতেই পারে না। তাহলে সমবেগে যখন থাকবে ততক্ষণ সে সরল পথেই থাকবে। ওকে? সো একটা এক্সাম্পল দিয়ে আসলে আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে কেন সরল পথ বলা হইল। ওকে, ফাইন। এরপরে একটা বিষয় একটু ডিসকাস করি, সেটা হচ্ছে এই যে ফার্স্ট লটা পড়লাম আমরা, এটার কি কোনো লিমিটেশনস আছে? কারণ অনেকেই বলতে পারে আমরা তো ফার্স্ট লকে গণাই ধরি না, আপনি লিমিটেশনস নিয়ে আসছেন আমাদের সামনে। সো আসলে লিমিটেশনস এমন না যে ওই যে অনেকগুলা পয়েন্ট আগের অনেকগুলো লিমিটেশন শিখতে হবে আমাদের, এরকম না। আমার উদ্দেশ্য সেটা না। আমি খুব শর্ট করে খুব সিগনিফিকেন্ট একটা পয়েন্ট এখান থেকে নিয়ে আসতে চাই, যেটা কিনা প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্সকে আমরা বাংলায় প্রসঙ্গ কাঠামো বলি। তো আমার আসলে বাংলা ইংলিশ মিলিয়ে লেখারই একটা হ্যাবিট। সো আই থিঙ্ক যারা দেখতেছে তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আসলে একটু অ্যাডজাস্ট করে নিলে হয়। সো ফ্রেম অফ রেফারেন্সের কথা যদি বলি,
এটা আসলে কি বোঝায়? এটা মোটামুটি আমরা অনেকেই জানি যে আসলে এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা, যার সাথে বা যার সাপেক্ষে আমরা একটা অবজেক্টের গতি, প্রবৃত্তি, বেগ, ত্বরণ অবস্থা এগুলো পরিমাপ করে থাকি। কোনো না কোনো রেফারেন্সের সাপেক্ষে তো পরিমাপ করতে হবে। একটা অবজেক্ট কোথায় অবস্থান করতেছে, আমি তো কোনো একটা জায়গা থেকে সেটা মেজার করি, রাইট? সো আমার একটা অবশ্যই কোঅর্ডিনেট সিস্টেম থাকতে হয়, যার রেসপেক্টে আমি অবজেক্টের এই মোশনের সাথে যত প্যারামিটার আছে সেগুলোকে মেজার করতেছি, যেটা কিনা সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি বলতেছি ফ্রেম অফ রেফারেন্স। এটার অনেক ক্লাসিফিকেশন আছে, 1D, 2D, 3D, মানে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। আরেকটা বেসিসও ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আর একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সো আমরা ওই বেসিসটা নিয়ে আজকে মানে এখন ডিসকাস করব শর্টলি। কেন নিউটনের ফার্স্ট লয়ের সাথে এটা রিলেট হচ্ছে, তার কারণ হচ্ছে নিউটনের ফার্স্ট লয়ের ওই যে লিমিটেশনস এর কথা বলতেছিলাম, এইটা না ফ্রেম অফ রেফারেন্সকে একটা এক্সাম্পল হিসেবে দাঁড় করানো যায় এখানে। নিউটনের ফার্স্ট লয়ের একটা লিমিটেশন হচ্ছে এটা নন ইনার্শিয়াল বা অজড় প্রসঙ্গ কাঠামোতে অ্যাপ্লিকেবল না, এটা শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোতে অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে শুধু অ্যাপ্লাই করা যাবে। তো কেন এটা হচ্ছে, এটা বোঝার জন্য আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম অ্যান্ড নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এইটা একটু বোঝার ট্রাই করি। সো জড় কাঠামো বা প্রসঙ্গ কাঠামো আমি শর্টলি লিখলাম, ডোন্ট মাইন্ড। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, রেফারেন্সটাকে একটু শর্ট করে দিলাম। এটা আসলে কি বোঝায়, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ গ্রাউন্ডে বা মাটিতে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং সে একটা গাড়িকে অবজার্ভ করতেছে, যে গাড়িটা সমবেগে চলতেছে কোন একটা দিকে। তাহলে আমি এখানে দুইটা ফ্রেমের কথা বলতে পারি। একটা হচ্ছে, যেহেতু আমি কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে রেফার করতেছি ফ্রেমগুলোকে, একটা ফ্রেম হচ্ছে ফ্রেম 1 S1, আরেকটা ফ্রেম হচ্ছে ফ্রেম 2 S2। এখানে ব্যক্তি দাঁড়িয়ে আছে, সাপোজ সে স্থির, বাট ওর রেসপেক্টে ও যখন এখানে তাকাচ্ছে তখন দেখতেছে এটা সমবেগে চলতেছে, তাহলে এটা হচ্ছে বাস, এখানে হচ্ছে পার্সন। তাহলে ওর ফ্রেমে সে স্থির আর ও দেখতেছে বাসটা সমবেগে গতিশীল, তাহলে ওর রেসপেক্টে আমি এই ফ্রেমটাকে বলবো একটা জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তার মানে সমবেগে গতিশীল ভূমির সাপেক্ষে বা গ্রাউন্ডের রেসপেক্টে অথবা কোনো স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি সমবেগে অন্য কোনো প্রসঙ্গ কাঠামো গতিশীল হয়, তাহলে সেই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা বলতেছি জড় প্রসঙ্গ কাঠামো। কার সাপেক্ষে? ওর সাপেক্ষে। এখন এই যে সমবেগ কথাটা বলতেছি, এই সমবেগটা আসলে কি বেগ? ওর নিজস্ব বেগ বা ওর নিজস্ব বেগ? নো, ওদের দুইজনের মধ্যে যে আপেক্ষিক বেগটা এইটা কনস্ট্যান্ট থাকতে হবে, সমবেগে থাকতে হবে। সো তার মানে আপেক্ষিক বেগ কিভাবে বের করে সেটা নিয়ে হয়তো আবার ফিউচার কোনো লেকচারে আমরা আসবো। সো আপাতত জাস্ট মনে রাখি যে আসলে ওর সাপেক্ষে ওর আপেক্ষিক বেগটা যদি সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলবো এই ব্যক্তিটা বাসটাকে যে সমবেগে দেখতেছে, ও নিজেই স্থির, ওর বেগ 0, তো ওর সাপেক্ষে ও সমবেগে চলতেছে, তো ওর ফ্রেমটা, বাসেও একটা ফ্রেম রাখা যেতে পারে, রাইট? বাস থেকেও আমি একটা ফ্রেম চিন্তা করতে পারি, আর ও যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একটা ফ্রেম চিন্তা করতে পারি। তো ওর সাপেক্ষে আসলে ও সমবেগেই চলতেছে। এখন ওকে কি স্থির থাকা, এটা কি ওর জন্য ম্যান্ডেটরি? মানে ও যদি স্থির না থাকে তাহলে কি জড় কাঠামোর এক্সাম্পল দেওয়া যাবে না? দেওয়া যেতে পারে। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি, সাপোজ ও V2 ভেলোসিটি নিয়ে সামনে যাচ্ছে আর ও V1 বেগ নিয়ে বা ভেলোসিটি নিয়ে সামনে যাচ্ছে, দুজনেই গতিশীল, এগুলো চেঞ্জ হচ্ছে না, এগুলো সেম, তাহলে ওর বেগটাও কনস্ট্যান্ট, ওর বেগটাও কনস্ট্যান্ট, তো দুজন একই দিকেই যাচ্ছে, অ্যাজিউম করে নিলাম। তাহলে আপেক্ষিক বেগ নির্ণয় করার যে পদ্ধতি, সেটা অনুযায়ী আমি বলতে পারি ওর সাপেক্ষে ওর যে আপেক্ষিক বেগ সেটা অ্যাকচুয়ালি হবে, যদি আমি ভি ধরে নিই, সেটা হবে V2 মাইনাস V1। তার মানে ব্যক্তির সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ হচ্ছে এটা, অথবা S1 ফ্রেমের সাপেক্ষে S2 ফ্রেমের আপেক্ষিক বেগ হচ্ছে এটা। যদি V1 নিজে কনস্ট্যান্ট হয়ে যায়, V2 নিজে কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে অবশ্যই ভিটাও কনস্ট্যান্ট হবে, কারণ এই চেঞ্জটা সবসময় সেম। এখন আমি বলি কনস্ট্যান্ট যদি না থেকে চেঞ্জ হয়, আচ্ছা ও যতটুকু চেঞ্জ হবে ওকে ততটুকুই চেঞ্জ হতে হবে, কারণ জড় কাঠামো বানিয়ে রাখতে হলে ভিটাকে চেঞ্জ করা যাবে না, যেটাকে আমরা আপেক্ষিক বেগ বলতেছি, এইটাকে সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে একজনের সাপেক্ষে আরেকজন জড় কাঠামোতে যাবে বা জড় কাঠামো হবে। তো নিউটনের ফার্স্ট লটা আসলে এই জড় কাঠামোর
জন্যই প্রযোজ্য, তাহলে আমরা অলরেডি বুঝে গেছি অজড় কাঠামোটা কি, ঠিক তার অপোজিট, যেখানে আসলে এই ভিটা কি থাকবে না, কনস্ট্যান্ট থাকবে না, এটা চেঞ্জ হবে। তার মানে গ্রাউন্ডের রেসপেক্টে অসময় বেগে বা ত্বরণ নিয়ে চলতেছে এরকম যে কোনো কিছু আসলে অজড় কাঠামোর মধ্যে পড়তে পারে, রাইট? ত্বরণ নিয়ে চললে তো নিউটনের ফার্স্ট ল তো বলছে সেখানে ত্বরণ মানে ত্বরণ জিরো থাকবে। সো তখন দেখা যায় আসলে ওই এক্সটার্নাল ফোর্সের বিষয় চলে আসে, অজড় কাঠামোতে আসলে এক্সটার্নাল ফোর্স চলে আসে, তখন আসলে আমরা নিউটনের ফার্স্ট লটাকে ওইভাবে ভিজুয়ালাইজ করতে পারি না সেখানে। সো আমি অজড় কাঠামোটাকে আর ডিটেলসে বললাম না, আমরা বুঝতে পেরেছি জাস্ট এটার অপোজিট, ঠিক আছে? একটা ফ্রেমের রেসপেক্ট আর একটা ফ্রেমের যে রিলেটিভ ভ্যালোসিটি বা আপেক্ষিক বেগ, এইটা বেসিক্যালি কনস্ট্যান্ট থাকবে না, এটা চেঞ্জ হবে। এক কথায় অসম বেগে চলতেছে, ওর সাপেক্ষে ওর অসম বেগ আছে বা ওর সাপেক্ষে ওর একটা ত্বরণ থাকবে। তো এক্সেলারেশন থাকার কারণে এটা অজড় কাঠামো, অজড় কাঠামোর জন্য নিউটনের ফার্স্ট ল অ্যাপ্লাই করা যাচ্ছে না, ঠিক আছে? এটা ওয়ান অফ দ্য লিমিটেশনস। সো আই থিঙ্ক হয়তো আরো ব্রডলি বিষয়টাকে অনেক কিছু ডিসকাস করা যেত। তো আমরা আসলে নিউটনের ছোট্ট একটা সূত্র, যেটাকে আমরা অধিকাংশ সময় ইগনোর করে থাকি, যে এটা তেমন কিছুই না, একটা লাইন। তো আমরা একটু চেষ্টা করলাম যে আসলে এটার সিগনিফিকেন্সটা কি, আসলে কি, এটা থেকে আমরা কিভাবে কিছু টার্ম জানতে পারি, সেই জায়গাগুলোকে একটু পয়েন্ট আউট করার চেষ্টা করলাম। সো আই হোপ বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যতটুকুই ডিসকাস করেছি। যদি আপনাদের কাছে ভালো থাকে, যারা দেখেছেন, ভালো যদি লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন সবার সাথে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।